হঠাৎ জাতীয় নাগরিক পার্টিতে ভাঙন, একে একে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের পদত্যাগের হিড়িক, দলের অভ্যন্তরীণ সংকটে হতাশ জুলাই যোদ্ধারা। চূড়ান্ত পর্যায়ে জামায়াত ইসলামী আন্দোলনের দর কষাকষি, ৩০ থেকে ৩৫ আসন দিতে চায় জামায়াত। দুই দলের শীর্ষ নেতাদের বৈঠকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল ভারত। নির্বাচনের অপেক্ষায় দিল্লি। পরিস্থিতি থিতু হলে সম্পর্ক বৃদ্ধি পাবে আশা জয়শঙ্করের। জামায়াত ইসলামী আন্দোলনের হেভিওয়েটদের মনোনয়ন বাতিল, তালিকায় এগিয়ে চরমোনাই পীরের দল। মনোনয়ন ফরমে তথ্যে গরমিলের অভিযোগ ইসির। যাচাই বাছাই শেষে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ভোটারদের স্বাক্ষরের ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ। হার না মেনে আপিল করবেন জানালেন ভিডিও বার্তায়। তীব্র শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আরো 4 থেকে 5টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 4 ডিগ্রিতে নেমে আসার শঙ্কা। রাজনৈতিকভাবে বেশি চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের মধ্যে শুরু হয় পদত্যাগের হিড়িক। এর সংখ্যা বেড়ে এমন পর্যায়ে গেছে, কেন্দ্রীয় সহ সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করছেন। দলের প্রধান নাহিদ ইসলামের হলফনামায় দেখানো আইনেও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি থেকে শীর্ষ নেতাদের চলে যাওয়া কিংবা পদত্যাগ দলটির জন্য বিরাট ক্ষতি। যেসব শীর্ষ নেতারা দলে রয়েছেন তারাও ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে। বৃহস্পতিবার রাতে একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে এনসিপির সব ধরনের পদবি থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মুখপাত্র, যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহীন। পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। একই দিনে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন। গেল 1 জানুয়ারি রাতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে খান মোহাম্মদ মুরসালিন বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী আসনের সমঝোতা ও জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এনসিপির ভেতরে তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। এনসিপি যে উদ্দেশ্য আদর্শ নিয়ে গঠিত হয়েছিল সেই জায়গায় দলটি এখন নেই। নতুন গড়ে ওঠা এনসিপিতে ভাঙন কিংবা শীর্ষ নেতাদের পদত্যাগ বড় ধরনের ক্ষতি হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। আর জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম যুগান্তরকে জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে। এই দলের উপর শহীদের পরিবার তথা আহতদের প্রত্যাশা ছিল। তবে দলটির ভেতরে যে হারে সংকট, অসন্তোষের দানা বেঁধেছে, এতে আশাহত হচ্ছেন তারা। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্তে জামায়াত ইসলামের সঙ্গে চরমোনাই পীরের দলের বনিবনায় বেশ অনিশ্চয়তা সৃষ্টি হয়। মূলত 10 দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণার পরেই চাওয়া পাওয়ার হিসাব মেলানো নিয়ে দোটানায় পড়ে ইসলামী আন্দোলন। এ অবস্থায় দলটির শীর্ষ পর্যায় থেকে প্রকাশ্যে ক্ষোভ ও অসন্তোষও প্রকাশ করা হয়। চাহিদা মতো আসন না পেলে সমঝোতায় না থাকারও হুঁশিয়ারি দেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে দুই পক্ষের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। উদ্ভূত পরিস্থিতির এক পর্যায়ে সৃষ্ট দূরত্ব কমাতে উদ্যোগ নেন দুই দলের শীর্ষ নেতারা। এ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে চলছে চূড়ান্ত দর কষাকষি। এর মধ্যে অনানুষ্ঠানিক আলাপের পাশাপাশি দুই দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। সব অসন্তোষ কাটিয়ে সমঝোতা প্রক্রিয়ায় থাকার বিষয়ে জোর দিয়েছে উভয় পক্ষ। মনোনয়নপত্র বাছাই শেষ হওয়ার পর 10 দলীয় সমঝোতায় থাকা সব দলের আসন চূড়ান্ত করা হবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পর্ক ভালো। আসন সমঝোতার বিষয়ে বাস্তবতার নিরিখে সমাধান করা হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র বাছাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যান্য দলের বাকি থাকা 2-1টি আসনের সমঝোতা হয়ে যাবে। এখন পর্যন্ত ঘোষিত 10 দলীয় সমঝোতা হলেও এটি শেষ পর্যন্ত 11 দলে পরিণত হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ইসলামী আন্দোলনের শীর্ষ এক নেতা বলেন, এনসিপি সমঝোতা আসার পর জামায়াত ইসলামী আন্দোলনকে মূল্যায়ন করছে না। তারা 31 থেকে 35টি আসন দিতে যাচ্ছে, এতে সমঝোতা হবে না। অথচ বিএনপি থেকে এখনো 40টি আসনের প্রস্তাব আছে। জামায়াতের শীর্ষ পর্যায় থেকে চরমোনাই পীরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সমঝোতা না হলে ইসলামী আন্দোলনের চেয়ে জামায়াতের বেশি ক্ষতি হবে বলেও মনে করেন তিনি। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, দুই দিক থেকে আলোচনা চলছে, যে অসন্তোষ ছিল তা আলোচনার পর কেটে গেছে। দুই পক্ষই সমঝোতা বা জোট রক্ষায় অঙ্গীকারবদ্ধ। বাছাইয়ে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে, তাই বাছাই প্রক্রিয়া শেষে আসন সমঝোতা চূড়ান্ত হলে ভালো হবে বলে মনে করেন তিনি। এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ বেশ কিছু ইস্যুতেই চলছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। এর মধ্যে দফায় দফায় দুই দেশের কূটনীতিকদের তলবও করেছে ঢাকা ও দিল্লি। এমন পরিস্থিতির মধ্যেই এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মুখ খুলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে আসার কথা বলেন তিনি। জানান, এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলছে। নির্বাচন নিয়ে তাদের শুভেচ্ছাও জানানো হয়েছে। নির্বাচনের পর পরিস্থিতি স্থিত হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংক্ষিপ্ত সফরে বুধবার ঢাকায় আসেন এস জয়শঙ্কর। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ছিল ভারতের সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি বাংলাদেশ সফর। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তাও তুলে দেন। জয়শঙ্কর বলেন, ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে, ভালো ও মন্দ। বেশিরভাগ প্রতিবেশী মনে করে ভারতের প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে, ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় অংশ নিতে এসে দেশে গিয়ে এই বার্তাই তিনি দিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও বিদ্যমান নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে নতুন করে সংজ্ঞায়িত করার কথা ভাবা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর প্রতিবেশীদের সম্পর্কে সাধারণভাবে দেশের মনোভাবের কথা তুলে ধরেন, তবে কোনো প্রতিবেশীর নাম তিনি উল্লেখ করেননি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে চলছে যাচাই বাছাই কার্যক্রম। এর মধ্যে ফরমে অসঙ্গতি থাকায় বাদ পড়েছে অনেকের মনোনয়নপত্র। এই তালিকায় রয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি সহ অন্তত 99 জন। এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ 9 জন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। জাতীয় পার্টির 8 জন ও হামিদুর সহ জামায়াতের 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফনামায় তথ্যে গলত, ঋণ খেলাপ, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এইসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও খেলাফত মজলিসের 2 জন করে এবং জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ মার্ক্সবাদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের 1 জন করে প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি দলীয় অন্তত 8 জন নেতা রয়েছেন।
এ ব্যাপারে হামিদুর রহমান আজাদ গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার আইনি মার প্যাচে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় মাহমুদুর রহমান মান্নার পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। তিনি গণমাধ্যমকে বলেন, নোটারি পাবলিককে এফিডেভিট সম্পাদনের দিনই মাহমুদুর রহমান স্বাক্ষর করেছেন। প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর পক্ষে উপস্থিত নেতাকর্মীদের চাপে পড়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাবেন বলে আত্মবিশ্বাসী তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। জানা গেছে, ভোটার তথ্য যাচাই বাছাইয়ে গড়মিল পাওয়ায় ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদে নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব থাকাকালে নির্বাচনী ব্যয় চালাতে অর্থ সংগ্রহ করেন তাসনিম জারা। এর মধ্যেই নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে পদত্যাগ করেন তিনি। একই সঙ্গে সংগ্রহ অর্থ কেউ চাইলে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়ার কথা জানান যারা। এর মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী হলফনামায় ক্রাউড ফান্ডিংয়ে পাওয়া প্রায় ৪৭ লাখ টাকার পুরোটাই নির্বাচনে ব্যয়ের কথা জানান তিনি। পৌষের শুরুতেই বাড়তে থাকে শীতের তীব্রতা। গেল কয়েকদিনের কনকনে ঠান্ডার পর এর প্রকোপ কিছুটা কমলেও জুবুথুবু জনজীবন। এবার নতুন বছরের শুরুতেই হাড় কাঁপানো শীতের বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে দেশে ৪ থেকে ৫টি শৈত্যপ্রবাহ হতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে জানুয়ারি মাসের এই পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ মাসে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি এবং ১ থেকে ২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার শঙ্কা রয়েছে। উত্তরাঞ্চল ও নদী অববাহিকার এলাকাগুলোয় শীত বেশি অনুভূত হতে পারে। আবহাওয়া কার্যালয় বলছে, শনিবার দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, এতে শীত কিছুটা কমতে পারে। আগামীকাল রোববার থেকে তাপমাত্রা আবারও কমা শুরু হতে পারে। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা অনেক সময় দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে। এতে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়।